এই যে হচ্ছে আমাদের আইসোমেট্রিক ভিউ, ড্রয়িং ভিউ। এইখান থেকে আমাদের এই 3D তৈরি করতে হবে সলিডওয়ার্কসের মাধ্যমে। সো কিছু ডাইমেনশনগুলো আমরা আগে থেকে বোঝার চেষ্টা করি এখানে কি কি ঘটনা ঘটছে। যে এইখানে একটা স্লট দেখতে পাচ্ছি, যে স্লটটা এর অপোজিট সাইডেও আছে। যে স্লটের রেডিয়াসটা মানে এইখান থেকে এইটার রেডিয়াস, এই যে হাফ সার্কেল, এই রেডিয়াসটা হচ্ছে কত, 25। সো এই পাশেও হবে 25, ঠিক আছে। আর এই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত দূরত্ব 40 বলছে, এবং এইটার এই পয়েন্টটা আমাদের মূল অরিজিন আছে এইখানে, বুঝছো। এই অরিজিন থেকে কতটুকু ডাইন সাইডে আছে মানে এক্স অক্ষের দিকে আছে সেটা আমাদের বলে দিয়েছে 45। ওকে, এইখানে একটা সার্কেল আছে যেটা কাট আউট, এটা হবে 12.5। তারপর এইদিকে লাইন আছে, এই লাইন থেকে এই পয়েন্ট থেকে এইদিকে 48 প্লাস 35, ঠিক আছে। এইখান থেকে এই জায়গাটা বৃত্ত আঁকা আছে, এবং এইখানে কিছু কাট করা আছে। এই জিনিসগুলো আসলে ভিডিও দেখলে পর আরও আমরা ইজি বুঝতে পারবো। তো আগায় যাই। এইখানে যে কাজটা করে সেটা হচ্ছে, একটু দেখে, এই যে সেটিংসে যায়, ঠিক আছে। সেটিংসে যায়, যাদের পিসির কনফিগারেশন ভালো না তারা লো করে রাখে ইমেজ কোয়ালিটি, ঠিক আছে। আমার সলিডওয়ার্কসটা আমি ওপেন করি, আমিও দেখাই। আচ্ছা, এটা ওপেন না করে এখান থেকে যাই, এই যে সেটিংস, এইখানে যাওয়ার পরে আচ্ছা আমাদের পার্ট ডিজাইন আগে শুরু করতে হবে। পার্ট ডিজাইন শুরু করার পরে সেটিংসে ঢুকতে হবে। এই যে সেটিংসে ঢোকার পরে আমরা এই ডকুমেন্ট প্রপার্টিসে যাব, তারপরে চলে যাবো ইমেজ কোয়ালিটি। সো যদি পিসির কনফিগারেশন বেশিটা ভালো না থাকে, গ্রাফিক্স কার্ড না থাকে, তাহলে আমরা এগুলো এরকম পজিশনে রাখবো। আর যদি দেখি যে না আমি আরও বেটার কোয়ালিটি পিকচার চাচ্ছি, এই যে যে কোনাগুলো, এই কোনাগুলো সুন্দর একদম রাউন্ড হবে, সেই ক্ষেত্রে আমাকে এই কোয়ালিটি বাড়াতে হবে, ইমেজ কোয়ালিটি। আমি যদি কমায় দিই তাহলে দেখো কেমন দেখা যায়। তখন এটা কিন্তু একটা বৃত্ত, কিন্তু ষড়ভুজের মধ্যে দেখা যাচ্ছে। সো এতটা লো, আমরা এভাবে যত বাড়াবো তত আমাদের এই বাহুগুলো বাড়বে, ঠিক আছে। একটা সময় এতটাই বাড়বে যে এখানে আর বাহু মনে হবে না, পুরোটাই রাউন্ড মনে হবে। তো আমি যদি ওরকম কোনো কার্ভের কাজ করি তখন এটা একদম ফ্রেশ, ভালো স্মুথ হবে, ঠিক আছে। সো এই কাজটা ওরা করে এখানে। ওকে, নেক্সট করছে কি, এই যে ইমেজ কোয়ালিটিটা বাড়ায় দেয়। তারপরে ওরা তিনটা সেন্টার লাইন নেয়, সেন্টার লাইন নিয়ে এখান থেকে লাইন টানা শুরু করে, তারপরে এদিকে যায়, এদিকে যেয়ে তারপরে এইদিকে কার্ভ টানে। আচ্ছা, স্কেচ করতে তো আমরা সবাই পারবো ইনশাল্লাহ। এখন এই যে স্লট কাটবে, এই স্লটের এখানে একটা বৃত্ত ছিল যেটা 12.5,
আর এটারে মিডিলে সেট করছে, কিন্তু এখানে একটা মিড পয়েন্ট আছে, মানে এই লাইনটার মিড পয়েন্টে সেট করছে। মিড পয়েন্টে দিয়ে এটা ট্যানজেন্ট করে দিয়েছে। ট্যানজেন্টের অর্থ হচ্ছে কি, এই লাইনটার সাথে এই লাইনটা পারপেন্ডিকুলার হবে, 90 ডিগ্রি থাকবে এখানে। এবং এই লাইনটা ট্যানজেন্ট আছে, সো ট্যানজেন্টার করার প্রয়োজন নাই। এখান থেকে এই দূরত্ব 45 সম্ভবত, হ্যাঁ 45, আমাদের আইসোমেট্রিক ড্রয়িং ভিউ থেকে আমরা দেখছি। এবং এখান থেকে এরিয়াটা দূরত্ব ছিল, যে ভ্যালুটা দিছে 40, আর এটা ছিল 25। এইখানে কিছুটা ট্রিক শেখাই। যারা প্রো লেভেলে কাজ করে তারা শুধুমাত্র এই পয়েন্টটাকে সিলেক্ট করে, আর যারা বিগিনার পজিশনে কাজ করে তারা করে কি, এই লাইনটাকে কন্ট্রোল প্রেস করে এবং এই লাইনটাকেও সিলেক্ট করে, মানে দুটা লাইনকে সিলেক্ট করার পরে এরকম ট্যানজেন্ট অপশন আসে। সো আমি একটু প্র্যাকটিক্যালিও দেখাবো আমার সফটওয়্যার ডিজাইন করে। আগে আমি বলতেছি বেসিকটা। ইনার রেডিয়াস 27/2, মানে 13.5। এখানে একটা আর্ক আছে যেটা এখানে 100 রেডিয়াস, 45, এটার অ্যাঙ্গেল 50, মানে পুরোপুরি কিন্তু এটা ভার্টিক্যাল, এই ভার্টিক্যালের সাথে এটা ইনক্লাইন্ড আছে। এবং এইখান থেকে এই দূরত্বটা 48, এখান থেকে এই দূরত্ব, আর এটা মাত্র রেডিয়াস দিল, ডায়ামিটার দিছে হচ্ছে 12.5। সো স্কেচিং করা শেষ, এখন এক্সট্রুড করতে হবে। এক্সট্রুড করতে হবে কত, 40, অ্যান্ড মিড প্লেন মাঝখান থেকে দুই দিকে। এই মিড প্লেন কেন দিছে আমি এটা একটু পরে বলতেছি। মিড প্লেন দেওয়ার কারণ হচ্ছে আমাদের এইখানে একটা কাটা আছে, মানে এই পাশে একটা অংশ ছিল, ও পাশে আরেকটা অংশ ছিল। এই জন্য আমাদের এই মাঝখানে কাটতে গেলে আমাদের মিড প্লেন থেকে যদি আমরা এক্সট্রুড করি, দুই দিকে এক্সট্রুড হবে, আবার আমরা মিড প্লেনে এক্সট্রুড মানে স্কেচ করে কাটবো, ঠিক আছে, সেটা দেখাবে এখন। এটা হচ্ছে সে ম্যাটেরিয়াল সিলেক্ট করতেছে যে আমি কোন ম্যাটেরিয়ালস দিব, ম্যাটেরিয়ালসটা দিল। এরপরে এই যে মাঝখানে কিন্তু কাটা আছে, যেটা কিনা এখান থেকে ওই অংশ পর্যন্ত যদি 40 হয়, এখান থেকে এটুক 12, আর এখান থেকে এটুক 16, তার মানে আমার এই ডিস্টেন্সটা হবে 16। সো কিছু কিছু বিষয় মনে রাখতে হবে। 16 আছে, আর কি দেখি কি করে ওরা। ফ্রন্ট প্লেন, আচ্ছা ক্লাসে যারা উপস্থিত আছি, আমি কি কনভার্ট এন্টিটি কাউকে শিখাইছি? কনভার্ট এন্টিটি, হ্যালো? না। আচ্ছা, কনভার্ট এন্টিটি এখন করবে। সো কনভার্ট এন্টিটি করার নিয়মও আজকে তাহলে আমি দেখায় দেবো, যেহেতু এটা শেখানো হয়নি। আমি কিন্তু পুরো ডিজাইনটাই করব, ঠিক আছে, আমি জাস্ট দেখাচ্ছি আগে ওরা কিভাবে করছে। এখানে 25,
আচ্ছা 16 দিছে, কিন্তু এখান থেকে এই কাট আউটটা হবে 16। আচ্ছা আমরা এই পর্যন্ত শেষ করি আগে, ওরা যতটুকু কাজ করছে। তো ফ্রন্ট প্লেনে আমরা প্রথমে স্কেচ করব। স্কেচ করার ক্ষেত্রে প্রথমে এদিকে একটা লাইন নেব, তারপরে এদিকে নিয়ে এখানে একটা হলুদ মার্ক দেখা যাচ্ছে, এই হলুদ মার্ক থেকে আমি একটু ব্যাকে আসবো। ঠিক আছে, ব্যাকে আসলে কী হবে, আমার এবার আর লাইন না হয়ে এরকম সার্কেল চলে আসবে। ঠিক আছে, সার্কেল আসার পরে তারপরে আমি এদিকে যাব, বাট আমাদের এইখানে কিন্তু এইভাবে কার্ভ আকারে চলে গেছে। সো আমি কিন্তু স্ট্রেট লাইন না যে এখানেও আমি কি করব, এই এখন আমি যদি সোজা টানি তাহলে স্ট্রেট লাইন হবে। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এইখান থেকে একটু ব্যাকে আসতে হবে, এই সেম পয়েন্টটা আবার ব্যাকে এসে এবার যেতে হবে। এখানে দিব একটা পয়েন্ট, দেন ওরা কী করছে, একেবারে এরকম একটা লাইন। জুমটা জুমটা একটু কমায় নেন। জুম বলতে দেখা যায় না? লাইনটা কোথায় দেখা যাচ্ছে না, জুম আচ্ছা, বেশি আছে মনে হয়। এখন দেখা যায়? না। মোবাইলে যেহেতু মোবাইল থেকে জুম আউট করতে হবে, আমার এখান থেকে তো মিডিলেই আছে। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সো এই লাইনটা আসলে ডিলিট করে দিতে হবে। এদিকে একটু যে এখানে কি করছে, আচ্ছা এখানে একটা রাউন্ড হবে, ওদের রাউন্ডটা কত আছে তা তো দেখা হলো না। উম, আচ্ছা রাউন্ডটা ওরা দেয়নি। এখানে ব্যাকে যাব, ব্যাকে যেয়ে তারপরে এখানে ক্লিক করে দেব। এইবার কাজ কি, আমাদের এখানে একটা স্লট আঁকতে হয়, এই যে স্লট, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব আর জাস্ট উপর দিকে বা নিচের দিকে ইটা মুভ করাবো। এই পর্যন্তই। আরেকটা ওরা কাজ করছে, সেটা হচ্ছে সেম একটা সার্কেল আঁকছিল এখানে। সো এটা হচ্ছে আমাদের ইচ্ছা মতো করে প্রথমে ড্র করব। ড্র করার পরে আমরা এখন ডাইমেনশন দেবো, স্মার্ট ডাইমেনশন। স্মার্ট ডাইমেনশনে ওরা প্রথমে এখান থেকে এই দূরত্বটা লাগছিল 40, ওকে, এবং এখান থেকে এই দূরত্বটা রাখছিল 45। এবং আমাকে এখন এই যে ডাইমেনশন অন হয়ে আছে এটাকে একটু অফ করে দিই। আমাকে এই লাইনটা আর এই লাইনটাকে কোলিনিয়ার করব, কোলিনিয়ার না সরি, এই পয়েন্টটা লাইনটা, ওকে, মানে একই বরাবর নিয়ে আসলাম, হরাইজন্টাল করে দিলেই এটা হয়ে যাবে। এরপর এটা রেডিয়াস ছিল কত, 12.5, ওকে। এরপর আমাদের
এই রেডিয়াসটা ছিল সম্ভবত 27, না রেডিয়াসটা অবশ্য 27, এইখান থেকে এই দূরত্বটা 27, তাহলে এটা তো রেডিয়াস, অবশ্যই অর্ধেক হয়ে যাবে। সো 27/2, ওকে। এরপর আমাদের এইখানে যে এইটা আছে, এটার ডায়ামিটার ছিল হলো 100। এখন এটাকে একটু বাম দিকে সরাই নেই, কারণ চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের এখানে এই হচ্ছে ভার্টিক্যাল লাইন টানলাম, আর একটা লাইন টানবো, সেটা হচ্ছে এখান থেকে এর মিড পয়েন্টে, এই যে মিড পয়েন্টে, এবং এই লাইনটা আর এই লাইনটাকে আমরা ট্যানজেন্ট করে দেবো, মেক পারপেন্ডিকুলার। ওকে, পারপেন্ডিকুলার করে দিলে কি হবে, এরকম দেখা যাচ্ছে, আচ্ছা সমস্যা নাই। এবং এই লাইনটা আর এই লাইনটা দুইবার ক্লিক না করে আমি এখানে একবারে ক্লিক করব এবং এটাকেও পারপেন্ডিকুলার করে দেবো। আচ্ছা, আমাদের এটার, ভাই এই ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। এই যে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা দেখে দেওয়া আছে কিনা, হ্যাঁ 25 দেওয়া আছে। এই যে তীর চিহ্ন যেহেতু এখানে, সেহেতু আমার এই রেডিয়াসটা 25। ওকে, এই পয়েন্টটা এর সাথে এ স্পর্শ করছে। এই পয়েন্ট এইখানে কি ঘটনা ঘটছে, যে ট্যানজেন্ট, এদের বলা হয় ট্যানজেন্ট রিলেশন। ট্যানজেন্ট রিলেশন বলতে কি বোঝায়, যে কোনো একটা আর্ক আর একটা লাইন তারা কোনোভাবে স্পর্শ করছে। যদি আমি একটা বৃত্ত আঁকি এবং এখানে একটা লাইন টানি, তাহলে এই লাইনটা কিন্তু যদি আমি এদিকে বাড়াই, তার মানে কি ওরে ভেদ করে চলে যাচ্ছে। আর স্পর্শ মানে কোনোভাবে টাচ করবে কোনো মতে। তো এইটা এর সাথে যখন রিলেশন দেব ট্যানজেন্ট, তখন বোঝা যাবে যে সে কোনোভাবে সে স্পর্শ করছে। তার মানে এই লাইনের 90 ডিগ্রিতে রেডিয়াস আছে, এই লাইনের 90 ডিগ্রিতে এই বৃত্তের রেডিয়াস আছে। সো এখানেও তাই, এই বৃত্তের রেডিয়াসটা এই লাইনে পারপেন্ডিকুলারে আছে। ঠিক আছে, এটা দ্বারা এই বোঝায়। সো এইখানেও আমি কি করব, পারপেন্ডিকুলার করে দেব। সো আমি দুইটাকে সিলেক্ট না করে শুধুমাত্র একটা পয়েন্টে ক্লিক করব অ্যান্ড পারপেন্ডিকুলার করে দিলাম। ওকে, এখন আমাদের এইখান থেকে এইটার অ্যাঙ্গেল ওরা বলে দিছে 15, 29 আছে। হ্যাঁ, এইবার শেপটা একদম ওদের মতো করে চলে আসছে। তো যখন আমাদের ডিজাইনের ভ্যালুগুলো উল্টোপাল্টা আসতে থাকবে, তখন শেপ চেঞ্জ হয়ে যাবে। যখন আমরা সব ডাইমেনশন দিয়ে দেবো, তখন আবার আমাদের কাঙ্ক্ষিত চলে আসবে। আচ্ছা, ওরা কি আরো কোনো ভ্যালু দিছে? এটা দিছে 45, এটা দিছে 48। এই ভ্যালুটা, আচ্ছা এই যে ডাইমেনশন কিভাবে আনি এটা সবাই জানি, তারপর আমি আবারও বলতেছি, এইখান থেকে আনা যায়, অথবা আমাদের যে মাউস আছে, মাউসের রাইট বাটনটা ক্লিক করে যদি আমরা উপর দিকে ধাক্কা দিই, উপরের দিকে ধাক্কা দিই, তাহলে কিন্তু আমাদের এই স্মার্ট ডাইমেনশন অন হয়ে যাবে। মানে আমার এখানে আর বারবার যাওয়া লাগবে না, এখান থেকে বেরোনো যায়, এখান থেকে অন করা যায়। মানে কি করব, এখানে রাইট বাটন ক্লিক করে উপর দিকে ধাক্কা দিব, তাহলে আমরা অন হয়ে যাবে বা অফ হয়ে যাবে। ওকে, তো আমাদের এই ভ্যালুটা এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে কত, 40, না সরি 45 আর 48, এটার ভ্যালু আছে 45, অ্যান্ড এইখান থেকে এই লাইন পর্যন্ত পারপেন্ডিকুলার দূরত্ব হচ্ছে 48।
তো আমাদের মোটামুটি সব ভ্যালু দেওয়া হয়ে গেছে। এটা হবে আসলে ডট লাইন। সো এটাকে যদি আমি ডট লাইন করতে চাই কি করব, ক্লিক করে কনস্ট্রাকশন জিওমেট্রি, ক্লিক করে কনস্ট্রাকশন জিওমেট্রি। কারণ আমাদের এইটা কালারটা এখনো ব্লু আছে আর বাকি সবগুলো ব্ল্যাক হয়ে গেছে। সো এটা যদি আমাদের ব্লু থেকে ব্ল্যাক করতে পারি তাহলে আমাদের এটা ফুললি ডিফাইন হবে। এখানে এখনো আন্ডার ডিফাইন আছে। সো এখানে কি কারণে যেখানে ওটা ওদের ব্লু থেকে ব্ল্যাক হয়েছে একটু দেখি। আচ্ছা, এখানে ঘটনা ঘটছে কি, এই যে যে পয়েন্টটা আছে আর এই পয়েন্টটা, এই দুটা পয়েন্ট একইভাবে মানে ভার্টিক্যালি আছে, ঠিক আছে। সো আমাকে ভার্টিক্যাল সেট করতে হবে। এই পয়েন্টটা যখন এদিকে ডানে বায়ে মুভ করতেছে তখন এটা বড় ছোটো হচ্ছে, ঠিক আছে। বড় ছোটো হওয়ার কারণে এটার ডাইমেনশনটা ফিক্সড হচ্ছে না। সো আমাকে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা ফিক্সড করে দিতে হবে। ওকে, এই যে ফিক্সড করে দিচ্ছি, মানে একই লাইন বরাবর করে দিছি। এখন কিন্তু সে ফুললি ডিফাইন হয়ে গেছে। সো এইখানে অনেকে মানে যারা ভালো পারে তারপরেও তারা বুঝবে না যে এখানে কোনো ভ্যালু দিলাম না তাহলেও এখানে কেন ব্ল্যাক হয়ে গেল, ঠিক আছে। প্রত্যেকটাই তো একটা ডাইমেনশন আছে, তাই না। এই যে এটা কার ডাইমেনশন, আমাদের এই বৃত্তের ডাইমেনশন, এইটা এটার ডাইমেনশন, তো এটার তো কোনো ডাইমেনশন দিলাম না, তারপরেও কেন এটা এরকম হলো। এটার পিছে কারণ হচ্ছে এই পয়েন্টটা ভার্টিক্যালি হবে, আর এইখানে অ্যাঙ্গেল করে দেওয়ার কারণে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তার মানে এইটাও 15 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। যদি স্ট্রেট করি তো অল ডাইমেনশন দেওয়ার কারণে ও অটোমেটিক্যালি সে বুঝে গেছে যে এইটি ফিক্সড। ওকে, সো সব ধরনের ডাইমেনশন যখন দেওয়া হয়ে যাবে তখন এখানে ফুললি ডিফাইন দেবে। তো আমাদের এখন কাজ কি, এক্সট্রুড করা। এক্সট্রুডটা কি করব, আমরা মিড প্লেন থেকে করব। এই যে মিড প্লেন থেকে আমরা দুই দিকে এক্সট্রুড করব। এইভাবে এক্সট্রুড করব না, কারণ আমাদের নির্দিষ্ট পরিমাণ এক্সট্রুড করতে হবে। সো এখানে আমরা ডিরেক্ট লিখে দেব 40, সরি 400 হয়ে গেছে। 40 কি নাকি বেশি, হ্যাঁ 40 দিছে। এরপর এখানে যায়, এখান থেকে অ্যাপিয়ারেন্স নিয়ে মানে যে কোনোটা মেটাল দিয়ে দেয়। মেটালই দিই, ক্রোম। ওকে, বাট আসলে এটা থাকলে কেমন কেমন যেন লাগে, মানে ডিজাইন বুঝতে একটা আনইজি লাগে। সো এই কাজগুলো আমরা পরে করব, এগুলো এখন করব না। আমাকে ডিজাইন কমপ্লিট হবে যখন, তখন করব। দেখতে ডিজাইন দেখতেই অসুবিধা হয়। এরপর আমাদের আবারও সেই ফ্রন্ট প্লেনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এইখানে এই যে যে লাইনগুলো আছে, কন্ট্রোল প্রেস করে করে আমাদের এগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি বলছি কনভার্ট এন্টিটি, এই যে কনভার্ট এন্টিটি আছে, এইখানে ক্লিক করলেই দেখো এই মাঝখানে আমাদের কি এই
লাইনগুলো ড্র করা হয়ে যাবে। সো কনভার্ট এন্টিটি মূলত কেন করা হয়, যে ওই একই স্কেচ ওই কর্নার বরাবর ডিজাইন করতে গেলে কষ্ট হয়, আর এটা একদমই ইজিতে করা যায়। আমাকে যদি বলা হয় যে এই পজিশনে আমাকে এই লাইনগুলো ড্র করো, তো লাইনগুলো ড্র করতে হবে, দেন আমাকে আবার ডাইমেনশন দিতে হবে, অনেক ঝামেলা। সো সেই ক্ষেত্রে আমরা কনভার্ট এন্টিটি ফিচার্স ইউজ করব। কনভার্ট এন্টিটি ফিচার্স ইউজ করে এই লাইনগুলো ড্র করে ফেলবো। ওকে, দেন আমাদের কাজ কি, আমরা স্পেস বাটন প্রেস করে নর্মাল করে নিলাম, অ্যান্ড এখানে একটা লাইন টেলাম ইচ্ছা মতো, যেটা কিনা এই লাইনের এই মানে লাইনের উপর যেন থাকে এবং এই নিচের লাইনের উপর যেন থাকে। এবং আমরা ডাইমেনশন দেব কি, এই যে বৃত্তটা আছে না, এই বৃত্তটা থেকে এই লাইনের দূরত্ব 25 হবে। ওকে, 25 যখন দিছি তখন এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, মানে এটা একটা নির্দিষ্ট ভ্যালু পেয়ে গেছে, মাপ পেয়ে গেছে যে এটার ডাইমেনশন এতটুকু হবে। সো এই যে লাইনটুকু আছে, এই লাইনটুকু অতিরিক্ত, এই অতিরিক্ত লাইনগুলো দুই রকম কাজ করা যায়। একটা হচ্ছে কি, এখান থেকে ধরে টান দিয়ে এই পয়েন্টে এসে বসাই দেওয়া যায়, অথবা আমাদের এইখানে ট্রিম আছে, ট্রিম দিয়ে কেটে দেওয়া যায়। তো ওরা ট্রিম ইউজ করছে, আমি জাস্ট এখানে একটু বসায় দিই, এই পয়েন্টে এনে বসায় দিই, ব্যাক করানো যায় কথায়। ওকে, যখন আমি ব্যাক করাইছি তখন এই যে এরিয়াটা, এই এরিয়াটা একটু পরিবর্তন হয়ে গেছে, দেখতেই বোঝা যাচ্ছে যে এটা একটা ক্লোজ এরিয়া। ওকে, এখানে যে স্কেচটা করছি এই স্কেচটা ক্লোজ। সো যদি আমার স্কেচের মধ্যে কোথাও ফাঁকা থাকতো তাহলে কিন্তু এটা ক্লোজ হইতো না। ঠিক আছে, এনিওয়ে আমাদের স্কেচ করা শেষ। এবার আমরা এক্সট্রুড কাট করব। এক্সট্রুড কাট করার ক্ষেত্রে আমরা মিড প্লেন ইউজ করব এবং এখানে ভ্যালু দিব 16। ওকে, এই পজিশন পর্যন্ত আমাদের ডিজাইন করা শেষ। এবার আমরা ওদেরটা একটু আবার ফলো করি। আচ্ছা, ওরা এখন করছে কি, সেই ফ্রন্ট প্লেনে মানে মাঝখানে ওরা এরকম একটা ড্র করে, যেটার মাঝখানে একটা রেডিয়াস থাকে 20, এবং সরি এই রেডিয়াসটা আউটার রেডিয়াস থাকে হচ্ছে 20, আর ইনার ডায়ামিটার থাকে 16, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে 35। এটাই। তো আমরা এখন ওই ড্রটা করব। কি করব, ফ্রন্ট প্লেনে আবারও সিলেক্ট করব, স্কেচ করব, এখান থেকে এদিকে যাব, এখান থেকে ব্যাকে এসে ঘুরে দিব, দেন যখন আমাদের এই যে একই লাইন বরাবর হবে তখন আবার আমরা নিচের দিকে চলে আসবো। আর এখানে একটা বৃত্ত হবে। এখন আমাদের কাজ হচ্ছে কি, এই লাইনটার সাথে এই লাইনটা কোলিনিয়ার করে দেয়া, মেক কোলিনিয়ার। ওকে, মেক কোলিনিয়ার করার পিছনে এই উদ্দেশ্য, এটা যে অ্যাঙ্গেলে আছে এটা সেই অ্যাঙ্গেলে হয়ে যাবে, এবং এই লাইনটার সাথে এই লাইনটার আমরা প্যারালাল সম্পর্ক দেব, মেক প্যারালাল। ওকে, প্যারালাল সম্পর্ক দিলাম। তারপর আমাদের এইখানে একটা ডিস্টেন্স আছে, যে ডিস্টেন্সটা দিব আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব সম্ভবত 35। এটা না, এটা এই ভ্যালুটা দিলে হবে না, সরি 35।
ওকে, এরপর আমরা কোনটা যেন দেখলাম 16, এটা মনে হয় 16, 20। ইনার রেডিয়াস, সরি এটা হলো আউটার রেডিয়াস। আউটার রেডিয়াস হচ্ছে 20 আর ইনার রেডিয়াস হচ্ছে ডায়ামিটার হচ্ছে 16। তো এইটা হবে 16 আর এটা হবে 20। ওকে, এই পজিশন হয়ে গেলে আমরা আবার এক্সট্রুড করব। এক্সট্রুড করার সময় আমরা এখানে মিড প্লেনে রাখলাম এবং এই জায়গায় যে সিলেক্ট কাউন্টার্স, এই সিলেক্ট এই এইখানে আমরা এই এরিয়াটা সিলেক্ট করতে চাচ্ছি, কিন্তু এখানে কি ঘটনা ঘটছে, আমরা নিচে একটা লাইন ড্র করে নিই, যার কারণে এই এরিয়াটা কিন্তু ক্লোজ না। এখানে এই এরিয়াটা ক্লোজ, বাট এই এরিয়াটা ক্লোজ না। সো আমাকে এখন এক্সট্রুড না করে আমাকে আগে এই লাইনটা কমপ্লিট করতে হবে। সো এখানে স্কেচে চলে যাব, আমাদের সব ড্র করা হয় স্কেচ থেকে, সো স্কেচের মধ্যেই টুল থাকবে এখান থেকে এই পর্যন্ত। এইবার যদি আমরা এক্সট্রুডে যাই, এই যে 16, এই 16 বলতে যদি আমার বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা ব্লাইন্ড দিব। ব্লাইন্ড দিয়ে এখানে ডিরেকশন 1-এ দেব 8 আর ডিরেকশন 2-তে দেব 8, মানে এই পাশে 8 এই পাশে 8, তাহলে টোটাল কত হলো 16। ওকে, এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে সে ম্যানুয়ালি দুটা করতে পারে, আর আমি নর্মালি করি কি মিড প্ল্যান দিয়ে 16 দিয়ে দিই একবারে। তো এই যে হয়ে গেল আমার ডিজাইন। এরপর আমরা হোমওয়ার্কটা এইভাবে জমা দেব, যা আছে এখানে একটা স্ক্রিনশট নিব বা মোবাইল দিয়ে ছবি তুলব, ছবি তুলে গ্রুপে দিয়ে দিব। সবাই কি আসি ক্লাসে? হ্যাঁ আছে। জি, আচ্ছা, এটা ভিডিও আমাদের মানে দেয়াই আছে ক্যাট গ্রুপে কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো নাকি ওই ইসে মেসেঞ্জার গ্রুপে? হোমওয়ার্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়াই ভালো। যদি মেসেঞ্জার গ্রুপে দিতে মন চায় খারাপ হবে না, কারণ আসলে আমরা যখন আমাদের একটা কাজ করি, আমাদের কাজের সম্পর্কে যদি কেউ ভালো একটা কমেন্টস করে তখন আমাদের কাজের একটা এনার্জি কাজ করে, ঠিক না? তো সেই দিক চিন্তা করে যদি মনে হয় পাবলিক প্লেসে আমরা আমাদের কাজগুলো দেখাই মানুষকে, যাতে তারা ইন্টারেস্ট হইতে পারে ভবিষ্যতে আমার কাজ দেখে, সেক্ষেত্রে পাবলিক গ্রুপে দেওয়া যায়, সমস্যা নেই। কিন্তু আমাদের মূল কাজ হচ্ছে আমাদের নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা রেজিস্টার্ড সবাই, এই গ্রুপে দেব। এই গ্রুপে এটা হলো তার প্রধান কাজ। আর সে যদি চায় যে আমি ফেসবুক পেজ খুলবো সেখানে আপলোড করব বা আদার্স কোনো গ্রুপে দেবো, সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে? ডিজাইনটা মাত্র 10 মিনিটের একটা ভিডিও, ক্যাড ক্যাম টিউটোরিয়াল খুবই ভালো, তারা সুন্দর করে বলে দেয়। কিন্তু অনেক সময় আছে যে আমাদের ডিজাইন করতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। প্রবলেম ফেসগুলো কী কী? যেমন ট্যানজেন্ট রিলেশন দেয়া, এটা অনেকে বোঝে না। কনভার্ট এন্টিটি, এটা তোমাদের আগে কাজ শেখানো হয়নি, যার কারণে এটা হয়তো বা কাজ করতে গেলে একটু আনইজি ফিল হওয়ার কথা ছিল, আর যারা জানি তারা তো পারবই। এরপর কিছু কিছু স্টেপ আছে, আমি যদি খালি ভিডিও দেখে দেখে ডিজাইন করি সেক্ষেত্রে আমার জ্ঞান আসবে না, ঠিক আছে? যখন আমার এই বেসিকটা জেনে তারপরে আমি ডিজাইন করব তখন আসলেই অনেকটা শেখার থাকে। তো এই ডিজাইনটা মোটামুটি সিম্পল ডিজাইন। আবার দেখা গেছে আমরা CSW যে পরীক্ষাগুলো দেই, ওই পরীক্ষাতে এরকম ডিজাইন অনেক সময় দিয়ে দেয়। তারপরে এই ডিজাইনের অনেক সময় মডিফিকেশন দেয়, বলে কি যে এই ডিজাইনটার এখানে কত আছে, 20 আছে ডায়ামিটার, সরি 16 আছে, এটাকে পরিবর্তন করে 20-এ নিয়ে যাও, তখন আমার এটাকে 20 করে দিতে হয়। ওকে, তো 16 থাকলে কত আচ্ছা 20 যখন করছি তখন আমাদের এই ইভালুয়েট যদি চলে যাই, মানে আমাদের এটা পরিমাপ করার জন্য, তখন মাস প্রপার্টিজ কত আসতেছে, 222.4। ওকে, তো 222.4 যদি না থাকে, আমি যদি এটাকে করে দেই, 16 করে দেই, এবং এখানে মাস প্রপার্টিজ, এখানে কিন্তু 222
4 চলে আসছে, আগে ছিল 222, এখন 224। এই যে সামান্য পরিবর্তন, এটার জন্যই আমাদের কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। তো এদিকে ফোকাস করতে হবে। তারপরে যদি আমি ম্যাটেরিয়াল চেঞ্জ করি, আমরা ম্যাটেরিয়ালস দেওয়া শিখেছি, আমি আবারও দেখাই। আমি এটাকে একটা ম্যাটেরিয়ালস দিতে চাচ্ছি, স্টিল 10220, এটা দিই। এই যে এটাকে স্টিল দিছি, তো একটা স্টিলের কালার চলে আসছে। এখন যদি আমি মেজারমেন্ট করি, সেই ক্ষেত্রে কত চলে আসছে, এখানে চলে 222, সে জায়গা চলে আসছে 1771। অনেক চেঞ্জ, ঠিক আছে। সো পরীক্ষার সময় এই ভ্যালুগুলোই জাস্ট অ্যান্সার আকারে লিখতে হয়, কিন্তু আমি যদি প্রপারলি নিয়মকানুন না জানি, সেই ক্ষেত্রে কিন্তু আমার এগুলো পরিবর্তন করতে পারবো না, আর আমার পক্ষে সঠিক অ্যান্সার দেওয়াও সম্ভব না। আর আমরা যদি ইন্ডাস্ট্রি লেভেলে জব করতে যাই, সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে ডিজাইন করতে দিবে। আমি ডিজাইন করলাম, কিন্তু আমার ডিজাইনটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি না, সেটাও তো আমার নিজের একটা জাস্টিফিকেশনের দরকার আছে। তারপরে কোম্পানি যারা আছে বড়, তারাও তো চেক করবে। সো এইগুলোই কিন্তু চেক করে। সো আমি একটা প্রোডাক্ট ডিজাইন করতেছি, সেই প্রোডাক্টের মাস যদি কম থাকে এবং বেশি টাকা লাভ হয়, বেশি প্রফিট হয়, সেটাই তো কোম্পানির জন্য ভালো। আবার দেখা গেছে কি মাস কমাইতে কমাইতে এটা টেকসই একদম নষ্ট হয়ে গেল। সো ডিজাইনারের অবশ্যই এই দিকে ফোকাস রাখতে হবে, যে তার ওজন কত আছে, তার ভলিউম কতটুকু আছে, তারপরে কি ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করতেছে। ফার্স্ট অফ অল আমাদের জিওমেট্রি ডিজাইন তো মাস্ট লাগবেই, প্রত্যেকে জিওমেট্রি ডিজাইনটা সঠিকভাবে করতে হবে। মানে আমি এতক্ষণ ধরে যেটা ডিজাইন করলাম ওই ডিজাইন করার পরে তারপরে ম্যাটেরিয়াল চেঞ্জ করা, এগুলো আশা করি পারবো সবাই। তো আমি আজকে হোমওয়ার্কটা এইটাই দেই। এটার হোমওয়ার্ক হচ্ছে কি, আমরা ম্যাটেরিয়ালস দেব হচ্ছে স্টিল AISI 1020, ওকে। এবং প্রত্যেকেই এইখানে যাব, এইখানে যাওয়ার পরে এইখানে অপশন আছে, এই অপশনে যে ইউজ কাস্টমস, এইখানে 4 ডেসিমাল দেব, 4 ডেসিমাল পর্যন্ত ভ্যালু দেখি যে কার কেমন অ্যান্সার আসে। প্রত্যেকেরই একই অ্যান্সার আসার কথা, তারপরও এই অবস্থায় এই যে এরকম পাশে রাখবো, এটা বস্তুটা আমাদের এখানে সামনে থাকবে। এই অবস্থা আমরা স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্ক জমা দেব। আমার কথা কি সবাই বুঝতে পারছি? যারা পিসি আছে তারা হোমওয়ার্কটা কিভাবে জমা দিব? শালম ভাই, প্রমিত, তারপরে আব্দুল্লাহ, কাফি। বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। স্ক্রিনশট নিয়ে। হ্যাঁ ভাই, স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশটটা আমাদের গ্রুপে আচ্ছা, দিলে আমি বুঝবো যে আসলে আপনি কাজ করতে পারতেছেন, বা আপনি আপনাকে দিয়ে ডিজাইন করা সম্ভব হচ্ছে। আচ্ছা, স্ক্রিনশটটা নিতে যাই আমার একটু সমস্যা হয়, স্ক্রিনশটটা একটু নিয়ে দেখান তো আমার একটু। আচ্ছা, স্ক্রিনশট নেওয়ার পিছে দুটো অপশন আছে। একটা আছে আমাদের পিসিতে যদি কিবোর্ড থাকে, আমাদের আলাদা এক্সট্রা কিবোর্ড, ঠিক আছে, সেই কিবোর্ডের ক্ষেত্রে উইন্ডোজ একটা বাটন আছে, এবং PRTSCR, এই বাটনটা কি পাওয়া গেছে দেখো তো প্রমিত, PRTSCR। PRTSCR। হ্যাঁ, উপরে দেখো F12 এর ডান পাশে। জি ভাই, পাইছি। হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে। আচ্ছা, এস প্রিন্ট এস স্ক্রিন। ওয়াই এস আর কিউ। হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট স্ক্রিন একটা আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট ওইটাই স্ক্রিন। ওইটাই। তো উইন্ডোজ বাটন চাপে রেখে ওই বাটনে একটা প্রেস করলে স্ক্রিনশট হওয়ার কথা। দেখো তো হয়নি কি তোমাদের এখানে? এই যেমন আমি প্রেস করছি, একটা বাটন চাপ দিলেই হয়ে যায়, হয় না? এটা কি ডাইরেক্ট সেভ হয়ে যায়? হ্যাঁ, এটা স্ক্রিনশট হয়ে যায়। তারপরে কি করতে হবে, আমাদের একটু কষ্ট করে যাইতে হবে ইসে ডেস্কটপে, সরি ডেস্কটপ বলতেছি, এইখানে পিকচারে যাব। পিকচারে যে এখানে এই যে স্ক্রিনশট আছে, স্ক্রিনশট আমি তো অনেক তুলছি, আমার এই যে লাস্ট হয়েছে। কি ব্যাপার? কিছু একটা শর্ট হইলো, কিন্তু আদৌ হইলো কি না হলো এই যে, বলতেছি। দাঁড়া দাঁড়া, কি হলো বুঝলাম না। আচ্ছা, এইটা এটা না করলে আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কি,
ওয়াল্টার। হ্যাঁ, হয় হয়। আচ্ছা, আমি দ্বিতীয় বিকল্প যেটা করি, শোনো। উইন্ডোজ শিফট এস, উইন্ডোজ শিফট এস, এই তিনটে বাটন চাপ উইন্ডোজ দিলে এরকম, শিফট এস, এস। এই তিনটে বাটন চাপ দিলে এই হ্যাঁ যে আসে। এরকম আসবে, ঠিক আছে? এরপরে হ্যাঁ আমার কাছে বুঝছি, যত, এইটা তো ওই যে আমার ইসেই আসে, যে কি বলে এই যে কর্নারে যেখানে ইসের অপশন আছে, যেখানে যে সেটিং, তারপরে নাইট, আচ্ছা যাই হোক, এইখানে লাইট, আমরা লোকেশন দেওয়ার শর্টকাট এখানে। ভাবে আমরা এটাকে আচ্ছা স্ক্রিনশট বুঝছি। দিয়ে দিব। এইখান থেকে এইভাবে স্ক্রিনশটটা নিব, নিয়ে কি করব, এই যে এইখানে চাপ দেবো, এই যে এইখানে কপি, কন্ট্রোল সি, ঠিক আছে? এই যে কপিতে ক্লিক করে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা পেস্ট করে দেখাই, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দিলে ওকে। সবাই আশা করি বুঝতে পারছি, আর যদি না বুঝি তাহলে আমরা নেক্সট আবার ট্রাই করব। আর অ্যাটলিস্ট মোবাইলে ছবি তুলে আমরা সাবমিট করব, ঠিক আছে? আর ডিজাইন করতে গেলে পরে অনেকে বাধা হবে, যেমন আমি মাঝখান দিয়ে কীরকম নষ্ট করে ফেলতেছিলাম ডিজাইন। এই যে এই শেপটা কিন্তু আমার ফার্স্টে আসছিল না, একবার এটা কিন্তু অনেক বড় হয়ে গেছিলো, আবার এটা ছোট হয়ে গেছিলো, ঠিক আছে? সেক্ষেত্রে আস্তে আস্তে করে ডাইমেনশনগুলো দিতে হবে, একটা একটা করে দিব। এবং এই লাইনটা আর এই লাইনটা কিন্তু একই লাইন বরাবর হবে। আর এখানে রেডিয়াসটা দিতে হবে, এটা কিন্তু ইনক্লাইন্ড অবস্থায় আছে, এটা ইনক্লাইন্ড, বাট এই পয়েন্টটার সাথে মানে এইটার সাথে এটা কিন্তু লম্বভাবে আছে, এইটার সাথে এই লাইনের সাথে এই লাইনটা কিন্তু লম্বভাবে আছে, এবং এই লাইনগুলো কিন্তু কি সেন্ট্রাল লাইন, ওকে? এগুলো কিন্তু নর্মাল লাইন না, এগুলো সেন্ট্রাল লাইন, এগুলো শুধু জাস্ট রেফারেন্স হিসেবে কাজ করে, যে আমার এখানে 15 ডিগ্রি, কিন্তু ও কোনো ভূমিকা রাখবে না, ওকে? আর এই স্লটের বিষয়টা তো বুঝছি, যে ভ্যালু দেওয়া আছে আমাদের এইখান থেকে এইটার দূরত্ব 27 হলে এটা তো অবশ্যই অর্ধেক রেডিয়াস, যেহেতু তো রেডিয়াসটা 27/2 হবে, এটার রেডিয়াসটা হবে 25, যেটা ওরা বলে দিচ্ছে, এটা 40, এটা 45, তারপরে এইটার ডায়ামিটারই হবে হচ্ছে 12.5, ওকে? এটা শেষ হওয়ার পরে আমরা করছি কি এক্সট্রুড কাট করছি। এক্সট্রুড কাট করার সময় আমরা এই স্কেচটা যখন ডিজাইন করি, আমাকে একজন বলো তো যে এই যে লাইনগুলো ড্র করছি, এই লাইনগুলো আমি কিভাবে ড্র করছি, কেউ একজন বলো তো। হ্যালো? যে ওই লাইন টানে টেনে ওটা ফ্রেম তৈরি করা হয়েছিল। এই লাইনটা, ওখানে প্রত্যেকটা লাইন সিলেক্ট করে, হ্যাঁ গুড, আচ্ছা বলো, সিলেক্ট করে, প্রত্যেকটা লাইন সিলেক্ট করে এই পাশে বাম পাশে লম্বা লাইনটার সাথে আহ, না না মিলাই আমি দিছে। আমি আমি বলতেছি কি, এই লাইনটা তো ভাই পড়ে, এই লাইনটা তো পড়ে, আমি বলতেছি যে এইখানে একটা লাইন, এই যে বৃত্ত, এবং এই লাইনটা, এই লাইনগুলো আমি কিভাবে ড্র করছি, আমি কি এখানে আবার নতুন করে আঁকছি, নাকি কোনো একটা ফিচার্সের মাধ্যমে এই কাজটা করছি? ভাই ব্যাক যাইয়া মানে ব্যাকে কনভার্ট, এটা কি কনভার্ট নাকি ফিচার এটা? এই যে গুড, কনভার্ট এন্টিটিস, হ্যাঁ, কনভার্ট, কনভার্ট। কনভার্ট এন্টিটিস, ঠিক আছে? সো কনভার্ট এন্টিটিস কিন্তু সবসময় কাজ করবে না। তোমার আমি যখন প্রথম কাজ শিখি, তখন আমি এটাকে কাজ করতে চাচ্ছি, কাজ করে না, কেন করে না আমি বুঝি না। পরে আস্তে আস্তে জানলাম, যখন ভালো কাজ শিখে গেলাম, যে এটা করতে গেলে তোমাকে অবশ্যই কোনো না কোনো প্লেনে কাজ শুরু করতে হবে। কি কাজ শুরু করতে হবে? স্কেচ, স্কেচ করতে হবে। সো স্কেচ যখন শুরু করবা তখন কনভার্ট হবে, আদারওয়াইজ কনভার্ট হবে না। যেমন আমি এখন দেখাই, আমি যদি এখন কনভার্টে চাপ দেই, কাজ করে না, দেখছো? তো কাজ করে, এই যে আমি তো সিলেক্ট করছি, কাজ করে, কাজ করে না কিন্তু। তো আমাকে কি করতে হবে, যদি আমি চাই এইখানে আমি স্কেচ করব, ওকে ভালো কথা,
এখানে স্কেচ করব। এইবার যদি আমি এই লাইনগুলো সিলেক্ট করি অ্যান্ড এখানে যদি কনভার্ট দেই তাহলে কি হবে, এই যে লাইন কনভার্ট হয়ে গেছে, কিন্তু এই যে একটা লাইন ড্র করা হয়েছে, এই একটা লাইন ড্র করা হয়েছে, এবং এই যে যে সিম্বলটা আছে এই সিম্বলটা দেখে বুঝতে হবে যে এখানে কনভার্ট এন্টিটি করা হয়েছে। বুঝতে পারছি? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং কমপ্লেক্স ডিজাইন যখন করবা তখন দেখবা যে তোমার এটা খুবই হেল্পফুল। বারবার ড্র করা লাগতেছে না, ইজিলি লাইনটাকে কনভার্ট করে ফেলতে পারতেছি। বিগিনারদের জন্য এটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু যখন তুমি এটা ডিজাইন করে ফেলবা তখন দেখবে এটা খুবই সহজ। ঠিক আছে? আর আমাদের কোর্স ডিজাইন করা যেভাবে, সেইভাবে আমরা যদি একেবারেই বাচ্চাদের মতো কাজ শিখি তাহলে 1 বছর 2 বছরও আমাদের ডিজাইনের কোর্স শেষ হবে না। তো আমরা আরও অনেক কিছু শিখবো, শুধুমাত্র যে আমরা পার্ট ডিজাইন করা শিখবো তা না, আমাদের এখানে আরও অ্যাসেম্বলি রয়েছে, ড্রয়িং রয়েছে। তারপরে আমার ইচ্ছা আছে যদি দেখি যে তোমাদের পারফরমেন্স ভালো হচ্ছে, হোমওয়ার্ক ভালো জমা দিতে পারতেছো, তাহলে আমরা এই যে শিট মেটাল আছে, তারপরে সারফেসিং আছে, ওয়েলমেট আছে, ঠিক আছে, এইসব বিষয়ে টুকটাক কিছু কিছু বেসিক ধরা দিয়ে দেবো, যাতে তোমরা ভবিষ্যতে এগুলো প্র্যাকটিস করতে পারো। আর যদি দেখো যে তোমাদের প্র্যাকটিস লেভেল ভালো হচ্ছে, ভবিষ্যতে অ্যাডভান্স লেভেলের যে পরীক্ষা আছে ওইগুলোতে অংশগ্রহণ করতে পারবা। সো এটা পরের বিষয়। আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে কোর্সটাকে আগে বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো শেষ করা। সো আমি এখানে হোমওয়ার্ক একবারে 50 নম্বর দিছি, চাইলে পরে আমি 1 2 3 দিতে পারতাম। ঠিক আছে, 1 2 3 এগুলো প্র্যাকটিস করলে করতে পারো, বাট এগুলোর দিকে আমি সময় নষ্ট করব না। আমাদের টার্গেট হচ্ছে কাজ শেখানো, কিভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো শেখাবো। সো সেগুলো কোন কোন ভিডিওতে আছে সেগুলো আমি রিসার্চ করে সেইভাবেই ডিজাইন দিব। ঠিক আছে, হোমওয়ার্ক যদি না পারো তাহলে আমি নিজে হোমওয়ার্ক করে দেবো, কিন্তু তারপরেও তোমাকে কাজটা কমপ্লিট করতে হবে। আজকে পারো নেই, কালকে আমি করে দিচ্ছি, পরের দিনও যদি বলো যে আমি পারি না, তাহলে আবারও বলতে হবে আমি পারতেছি না, হেল্প করেন, আমি যে আটকে গেছি, আমি হেল্প করব। কিন্তু তুমি যদি একেবারেই বলো যে ভাই ক্লাস শেষ, ঠিক আছে আর করবো না, হোমওয়ার্ক দিয়েছেন চলে গেছে দিন, আমার আর হোমওয়ার্ক জমা দেওয়া লাগবে না, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম তোমারই হবে, কারণ এগুলো আস্তে আস্তে আগাইতে হবে। হুট করে 20-25 দিন পরে যদি আমি এই কনভার্ট এন্টিটির বিষয়ে বলি এবং তুমি যদি মনে না রাখতে পারো যে কনভার্ট এন্টিটি কী কাজ করে, ঠিক আছে, তখন তো তোমার কাছে মনে হবে যে আগে আমি ওইটা বুঝে নিই, কিন্তু ওই সময় কি আর ওইটা বুঝাবো? আমি তখন নতুন যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে কথা বলবো। পুরনো বিষয় নিয়ে যদি কথা বলতে চাই তাহলে তো আবারও অনেক সময় লাগবে, ঠিক না? তো আজকের কনভার্ট এন্টিটি একদমই নতুন ছিল, আমরা আশা করি সবাই বুঝতে পারছি। তারপর মাস প্রপার্টিস ইভালুয়েটে যাব, এখানে মাস প্রপার্টিসে যাব, সরি এখান থেকে না বেরোলে হবে না, এখান থেকে স্কেচ থেকে এডিট দিতে হবে, এইবার মাস প্রপার্টিসে যেতে হবে। মাস প্রপার্টিসে দশমিক আমি 4টে রাখতে বলছি, 4 দশমিক পর্যন্ত, ঠিক আছে। এখানে যে আমরা এই দশমিক কমাইতে পারি, যদি 2 দশমিক দিই তাহলে 2 দশমিক, পরীক্ষার সময় বলে দেয় 2 দশমিক পর্যন্ত অ্যান্সার কাউন্ট করতে হবে। সো এখানে যদি তোমার 3 দশমিক পর্যন্ত অ্যান্সার থাকে আর তুমি যদি পুরোটারে কপি করে নিয়ে যাও সেক্ষেত্রে তোমার অ্যান্সার ভুল হবে, এবং দশমিকের পরে যদি একটু মান চেঞ্জ হয়ে যায় তাও আমাদের অ্যান্সার ভুল হয়ে যায়। সো সিএসডব্লিউ এর পরীক্ষাগুলো ওই সময় কঠিন হয়ে যায়। আচ্ছা, আজকে ক্লাসটা সবাই বুঝতে পারছি। তারপরে আমাদের সপ্তম দিনের যে ক্লাসের আউটলাইন ছিল সেখানে যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে ক্রিয়েট প্লেন, ক্রিয়েট অ্যাক্সিস, কোঅর্ডিনেট সিস্টেম। সো ক্রিয়েট প্লেন, আচ্ছা আমাদের ক্লাস টাইম আর কতক্ষণ আছে? 5 মিনিট আছে। আচ্ছা, যেহেতু আজকে অনেক সময় ইউজ করলাম, আমরা এটা আগে শেষ করি, আগামীকাল ওই কাজগুলো শিখবো, ঠিক আছে? খালি বেশি সময় ধরে ক্লাস নিলেই হবে না, আমাদের যা শিখতেছি সেগুলোর আউটপুট আমাকে দেখাইতে হবে। এটা তোমাদের পিছনের দিনের হোমওয়ার্ক ছিল, যাদের পিসি আছে তারা প্রত্যেকেই হোমওয়ার্কটা আগামীকালের মধ্যে জমা দিবা, যাতে আমরা তার পরের দিনে নতুন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি, ঠিক আছে? আমাদের কিভাবে প্লেন ক্রিয়েট করতে হয়, কিভাবে অ্যাক্সিস ক্রিয়েট করতে হয়, তারপরে মিরর করতে হয় কিভাবে, প্যাটার্ন করতে হয় কিভাবে, এই বিষয়গুলো আজকে ক্লাসে শেখানোর কথা ছিল, তাকে আমরা আজকে এগুলো নিয়ে আলোচনা করবো না, ওটা আমাদের ক্লাস 8-এ থাকবে। ওকে,
আর পিছনে যত কাজ শিখছি তার মধ্যে থেকে কি কারো কোনো কোশ্চেন আছে? যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে মেসেঞ্জারে কি হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিবে যে ভাই এই জায়গায় আমি প্রবলেমে পড়তেছি, এই জায়গা হচ্ছে না। আমি যে রিপ্লাই দিতে হবে তা না, আমাদের মেম্বার যারা বাকিরা আছে তারাও তো কিছু কিছু কাজ বুঝতেছি, তাই না? কেউ না কেউ রিপ্লাই একজন না একজন দিবেই। একজন বুঝতেছে না যে ভাই এখানে কি করব, দেখা গেছে একজন বলে দিল যে ভাই এখানে তো ফরম্যাট এন্ট্রি করতে হয়, তখন সে ইজিলি আবার মনে করলো, আবার কাজ আগাইতে পারবে। সো সবাই সবাইকে একটু একটু হেল্প করব। আর আজকে ক্লাসটা তাহলে আর লেন্থ করতে চাচ্ছি না, নেক্সট দিন আমরা ক্লাস 7-এর বেসিকগুলো আলোচনা করব। ঠিক আছে, তাহলে ক্লাসটা আজকের মতো এই পর্যন্ত রাখলাম। বের হয়ে গেলাম তাহলে।